আচ্ছা, পৃথিবীতে তো লক্ষ লক্ষ জৈব যৌগ আছে। তো প্রশ্নটা হলো, বিজ্ঞানীরা এত এত নাম মনে রাখেন কি করে? সব কি আলাদা আলাদা করে মুখস্থ করতে হয়? চলুন, তো আজ এই ব্যাপারটার একদম ভেতরে ঢোকা যাক। হ্যাঁ, প্রশ্নটা তো আসতেই পারে, তাই না? মানে ভাবুন তো একবার, যদি প্রত্যেকটা যৌগের নাম আলাদা করে মুখস্থ করতে হতো, তাহলে তো রসায়নবিদদের জীবনটা কি কঠিনই না হয়ে যেত। কিন্তু মজার ব্যাপার হলো, এর জন্য মুখস্থ করার কোনো দরকারই নেই। আসলে রসায়নের জগতে এদের নাম দেওয়ার জন্য একটা দারুণ আন্তর্জাতিক নিয়ম আছে, আর সেটারই নাম হলো আইইউপিএসি, মানে আইইউপিএসি নামকরণ পদ্ধতি। তো এই আইইউপিএসি নিয়মটা ঠিকঠাক বুঝতে হলে আমাদের প্রথমে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস চিনে নিতে হবে, আর সেটা হলো কার্যকরী মূলক, ইংরেজিতে যাকে আমরা বলি ফাংশনাল গ্রুপ। আচ্ছা, এই কার্যকরী মূলক জিনিসটা কি? এগুলো হলো আসলে কিছু স্পেশাল পরমাণু বা পরমাণুর দল, যারা একটা জৈব যৌগের কার্বন চেনে গিয়ে বসে। আর বসার পরেই বলতে গেলে ওরাই ওই যৌগের আসল পরিচয় হয়ে ওঠে। মানে যৌগের সব রাসায়নিক ধর্ম তখন ওরাই কন্ট্রোল করে। যেমন একটা উদাহরণ দিলেই পরিষ্কার হয়ে যাবে। ধরুন একটা হাইড্রোকার্বনের সাথে OH গ্রুপটা লেগে গেল, অমনি ওটা হয়ে গেল অ্যালকোহল। ঠিক সেরকমই আছে অ্যালডিহাইড, মানে -CHO, আবার আছে কিটোন, -CO। আর হ্যাঁ, আমরা যে ভিনিগার ব্যবহার করি, ওটার মধ্যে যে কার্যকরী মূলকটা থাকে সেটা হলো কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ, মানে -COOH। এই যে ৩ সংখ্যাটা দেখছেন, এটার কিন্তু একটা বিশেষ কারণ আছে। ব্যাপারটা হলো, কিটোন কার্যকরী মূলকের গঠনটাই এমন যে ওটা দিয়ে সবচেয়ে সহজ যৌগটা বানাতে গেলেও কমপক্ষে ৩টে কার্বন পরমাণু লাগবেই। এটা কিন্তু রসায়নের একটা বেশ মজার ফ্যাক্ট। বেশ, তাহলে এবার আসল ম্যাজিকের দিকে যাওয়া যাক, কি বলেন? এই যে আইইউপিএসি নামকরণ পদ্ধতি, এটাকে কিন্তু কয়েকটা খুব সহজ ধাপে ভাগ করে ফেলা যায়। নামকরণের একদম গোড়ার কথা হলো দুটো জিনিস। প্রথমটা হলো শব্দমূল বা ওয়ার্ড রুট, যেটা আমাদের বলে দেয় কার্বন চেইনটা কতটা লম্বা। আর দ্বিতীয়টা হলো প্রত্যয় বা সাফিক্স, যেটা বুঝিয়ে দেয় কার্বনগুলোর মধ্যে কী ধরনের বন্ড বা বন্ধন আছে। তার মানে শব্দমূলটা আসলে আর কিছুই না, জাস্ট কার্বন সংখ্যার একটা কোড। যেমন একটা কার্বন থাকলে আমরা বলবো মেথ, দুটো থাকলে ইথ, তিনটা হলে প্রব, আর চারটা হলে বিউট। একদম সোজা, তাই না? শব্দমূলের পর আসে প্রত্যয়ের পালা। যদি কার্বনগুলোর মধ্যে শুধু সিঙ্গেল বন্ড বা একক বন্ধন থাকে, তাহলে শেষে যোগ হবে ইন। যদি একটাও ডাবল বন্ড বা দ্বিবন্ধন চোখে পড়ে, তাহলে হবে ইন। আর যদি ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন থাকে, তাহলে যোগ করতে হবে আইন। তো অনেক তো থিওরি হলো, এবার একটু প্র্যাকটিক্যালি দেখা যাক কি করে কাজটা হয়। চলুন এই নিয়মগুলো ব্যবহার করে কয়েকটা যৌগের নাম বের করার চেষ্টা করি। এই যে স্ক্রিনে একটা যৌগ দেখতে পাচ্ছেন, চলুন এটার দিকে একটু ভালো করে তাকানো যাক। আমাদের কাজ হবে নিয়মগুলো মেনে এর নামটা বের করা। আচ্ছা, তাহলে প্রথম কাজ কি? দীর্ঘতম কার্বন চেনটা গুনে ফেলা। এখানে দেখুন মোট 4টা কার্বন আছে, তার মানে শব্দমূল হবে বিউট। এরপর দেখতে হবে বন্ড কি আছে। এখানে একটা ত্রিবন্ধন বা ট্রিপল বন্ড আছে, তাই না? তাহলে প্রত্যয় হবে আইন। আর একদম শেষে আমাদের বলতে হবে বন্ডটা ঠিক কোথায় আছে। আমরা কার্বনগুলোকে বাম থেকে ডানে, মানে 1 2 3 4, আবার ডান থেকেও বামে গুনতে পারি। আমাদের লক্ষ্য হলো বন্ডটাকে সবচেয়ে ছোট সংখ্যাটা দেওয়া। এখানে দেখুন, যেদিক দিয়েই গুনি না কেন, বন্ডটা 2 নম্বর কার্বন থেকে শুরু হচ্ছে, তাই এর পজিশন বা অবস্থান হলো 2। তাহলে সবগুলো অংশ এবার একসাথে জুড়ে দিই। কি দাঁড়ালো? বিউট টু আইন। দেখলেন তো, নিয়মটা জানা থাকলে পুরো ব্যাপারটা কত সহজ। এবার চলুন একটু উল্টো দিক থেকে ভাবি। অনেক সময় কিন্তু নামটা দিয়ে দেওয়া হয় আর বলা হয় সেটার গঠনটা আঁকতে। এটাও কিন্তু নিয়মগুলো ঠিকঠাক বোঝা গেছে কিনা সেটা পরোক্ষ করার একটা দারুণ উপায়। ধরুন আমাদের নাম দেয়া হলো 2-মিথাইল প্রোপিন। এখানে কিন্তু একটা নতুন জিনিস এসছে, মিথাইল। এটা কি? এটা হলো একটা শাখা, বা ইংরেজিতে যাকে বলে সাবস্টিটিউয়েন্ট। আইইউপিএসি নিয়মে মূল চেনের বাইরে যদি এরকম কোনো শাখা থাকে, সেগুলোকে নামের একদম শুরুতে বসানো হয়, যাকে আমরা বলি উপসর্গ বা প্রিফিক্স। তো চলুন এবার এই নামটাকে ভেঙে এর আসল চেহারাটা বের করা যাক।
দেখুন, নামের প্রত্যেকটা অংশই আমাদের একটা করে ক্লু দিচ্ছে। প্রোপ, এটা শুনেই বুঝলাম যে এখানে 3টা কার্বনের একটা লম্বা চেন আছে। ইন, তার মানে চেনটার মধ্যে একটা ডাবল বন্ড আছে। আর 2 মেথাইল, এই অংশটা বলছে যে 2 নাম্বার কার্বনের সাথে একটা মিথাইল গ্রুপ মানে একটা CH3 গ্রুপ শাখা হিসাবে ঝুলে আছে। ব্যাস, এই ক্লুগুলো মিলিয়ে নিলেই তো পুরো গঠনটা চোখের সামনে চলে এলো। তাহলে পুরো আলোচনাটা থেকে মূল যে বিষয়গুলো আমরা শিখলাম, চলুন সেগুলোকে আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? প্রথম কাজ সবচেয়ে লম্বা কার্বন চেনটা গুনে শব্দমূল বের করা। দ্বিতীয় কাজ কার্বন কার্বন বন্ডের ধরন দেখে প্রত্যয় ঠিক করা। আর 3 নম্বর কাজটা হলো চেইনটাকে এমনভাবে নাম্বারিং করা যাতে বন্ড বা কার্যকরী মূলকগুলো সবচেয়ে কম সংখ্যাটা পায়। সত্যি বলতে এই 3টে নিয়মই হলো IUPAC নামকরণের আসল ভিত্তি। আচ্ছা, তাহলে আজকের এই পর্বটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যাই। আমরা কিন্তু একদম শুরুতে এটা নিয়ে কথা বলেছিলাম, মনে আছে? প্রশ্নটা হলো, ভিনিগারের মধ্যে কোন কার্যকরী মূলকটা পাওয়া যায়? উত্তরটা যদি জানা থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন।